যে মানুষটির হুঙ্কারে একদিন সচিবালয়ের দেয়াল কাঁপত, যার একটি ইশারায় থরথর করে কাঁপত সাধারণ মানুষ, আজ তিনি কোথায়? লাইভ ক্যামেরার সামনে বসে যিনি একটি দেশের প্রধান রাজনৈতিক পরিবারের অন্দরমহল নিয়ে নোংরা উল্লাসে মেতেছিলেন, আজ কেন তাকে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকতে হচ্ছে? আজ আমরা টেনে খুলে ফেলব সেই মুখোশ। দেখাবো ক্ষমতার মদোন্মত্ততায় অন্ধ হয়ে যাওয়া এক প্রতিমন্ত্রীর পতন আর তার দেশ ছেড়ে পালানোর সেই ভয়াবহ নীল নকশা। রাজনীতিতে উত্থান পতন চিরন্তন সত্য, কিন্তু কিছু পতন এতটাই বীভৎস হয় যা ইতিহাসের পাতায় কলঙ্ক হিসেবে খোদাই করা থাকে। আমাদের আজকের গল্পের মূল নায়ক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। 2018 সালের সেই বিতর্কিত নির্বাচনের পর জামালপুর 4 আসন থেকে যখন তিনি বিজয়ী হয়ে এলেন, তখন তার কপাল যেন লটারির মতো খুলে গেল। রাজনীতির অদ্ভুত এক সমীকরণে তাকে বসানো হলো স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বড় চেয়ারে। কিন্তু মুরাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তার চাই প্রচার, তার চাই দাপট। শীঘ্রই তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হল। তিনি পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো এক শক্তিশালী দফতর। এই নতুন চেয়ারে বসার পরেই মুরাদ হাসানের আচরণে এক ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্ষমতার স্বাদে তিনি যেন পুরোপুরি বেসামাল হয়ে পড়লেন। তার চলাফেরা আর হাবভাব দেখে মনে হতো পুরো বাংলাদেশটাই বুঝি তিনি নিজের পকেটে কিনে নিয়েছেন। সেই চকচকে টাক আর চোখে দামি চশমা পরা লোকটা তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলেন। জিয়া পরিবারকে ইচ্ছে মতো গালি দেওয়াকে তিনি নিজের জীবনের সবচেয়ে পবিত্র কাজ হিসেবে বেছে নিলেন। আসলে এটি ছিল তার এক সস্তা এবং নিচু মানের মাস্টারমাইন্ড গেম প্ল্যান। তিনি মনে মনে খুব পাকাপোক্তভাবে বিশ্বাস করতেন, তারেক রহমানকে যত বেশি কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা যাবে, ওপর মহলের গুড বুকে তার মন্ত্রিত্বের চেয়ার তত বেশি মজবুত হবে। এই নোংরা চালবাজি করে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্থায়ী হতে চেয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুব দ্রুতই হয়ে উঠলেন চরম ঘৃণার এক বিশাল পাত্র। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম, সবখানে মুরাদের কণ্ঠস্বর ছিল সাধারণ মানুষের জন্য এক চরম বিরক্তির কারণ। মানুষ টেলিভিশনের পর্দায় তাকে দেখলেই ঘৃণা ভরে চ্যানেল বদলে দিত, কিন্তু দেমাগে তখন মুরাদের মাটিতে পা পড়ত না। তিনি ভাবতেন তার মাথার ওপর এমন এক অদৃশ্য শক্তি হাত আছে যা তাকে সারা জীবন যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। তাকে কেউ ছুঁতেও পারবে না, এমন এক মিথ্যা অহংকারে তিনি বুঁদ হয়েছিলেন। এই কালপিট লোকটা শুধু রাজনৈতিক বিরোধিতার মাঝেই থেমে থাকেননি। তার ভেতরে লুকিয়ে থাকা এক মারাত্মক বিকৃত মানসিকতা আস্তে আস্তে সবার সামনে পরিষ্কার হতে শুরু করে। একজন দায়িত্বশীল মন্ত্রী হয়েও তিনি নারীদের নিয়ে যে জঘন্য ভাষায় কথা বলতেন, তা শুনে রাস্তার বখাটেরাও হয়তো লজ্জায় লাল হয়ে যেত। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি দিনের পর দিন অত্যন্ত নিচু মানের কথা বলে গেছেন, কোনো রকম সৌজন্যবোধ না দেখিয়ে। তবে তার এই বেয়াদবির চূড়ান্ত সীমা পার হয়ে যায় যখন তিনি সরাসরি ব্যারিস্টার জাইমা রহমানকে টার্গেট করেন। জাইমা রহমানের মতো একজন উচ্চশিক্ষিত এবং মার্জিত মেয়েকে নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে যেসব শব্দ উচ্চারণ করেছিলেন, তা কোনো সুস্থ মাথার মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না। তার সেই কথাগুলো এতই জঘন্য ছিল যে খোদ তার নিজের দলের অনেক পুরনো নেতারাও তখন লজ্জায় মুখ লুকিয়েছিলেন। তারা বুঝতে পারছিলেন এই লোকটা পুরো রাজনৈতিক গোষ্ঠীর কপালে কলঙ্কের তিলক এঁকে দিচ্ছে। কিন্তু মুরাদ তখন ক্ষমতার নেশায় পুরোপুরি অন্ধ। তিনি কারো ভালো কথাই কানে তুলছিলেন না। তিনি ভেবেছিলেন এই নোংরামি করে তিনি হয়তো বিরাট কোনো বাজিমাত করে ফেলেছেন। আসলে তিনি একটুও বুঝতে পারেননি যে তিনি নিজের পায়ে নিজেই বিশাল এক কুড়াল মারছেন। ক্ষমতার এই তাসের ঘর যে সামান্য এক ঝড়ে ধুলোয় মিশে যাবে, সেই বোধটুকুও হারিয়ে ফেলেছিলেন এই মদমত্ত রাজনীতিক। পাপের ঘড়া যখন পূর্ণ হয়, তখন প্রকৃতির বিচার অমোঘ হয়ে দাঁড়ায়। মুরাদ হাসানের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। ক্ষমতার মদমত্ততায় তিনি এতটাই অন্ধ ছিলেন যে সাধারণ খেটে খাওয়া মানুষকে তিনি পোকামাকড় বলে গণ্য করতেন। তার এই জঘন্য অহংকারের শিকার হয়েছিলেন একজন সাধারণ সিকিউরিটি গার্ড। সামান্য এক তুচ্ছ ঘটনায় নিজের উগ্র মেজাজ আর ফুটানি দেখাতে গিয়ে সেই নিরীহ মানুষকে তিনি বেদম মারধর করেন। আর ঠিক এই মুহূর্ত থেকেই তার সাজানো তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। সেই মারধরের ঘটনার পর তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের হয়। আদালত থেকে জারি করা হয় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা।
এরপরই পুরো দৃশ্যপট জনকোণে জাদুর মন্ত্রে পাল্টে যেতে শুরু করে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন দেশের রাজনৈতিক মানচিত্র চোখের পলকে বদলে যায়, তখন বাঘের মতো গর্জন করা এই লোকটা নিমিষেই এক ভেজা বেড়ালে পরিণত হয়। নিজের পিঠ বাঁচানোর জন্য সে তখন হন্যে হয়ে ইঁদুরের মতো গর্ত খুঁজতে শুরু করে। মুরাদের প্রতিটি কদর্য কাজের বিচার কি হবে বাংলার মাটিতে? বেঈমান আর বিশ্বাসঘাতকদের মুখোশ আমরা টেনে খুলবই। চাঞ্চল্যকর এ প্রতিবেদনের পরবর্তী অংশ দেখার আগে সত্যের সন্ধানে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। অত্যন্ত বিশ্বস্ত এবং পাকা খবর অনুযায়ী 5ই আগস্টের সেই ঝোড়ো পরিস্থিতির পর মুরাদ হাসান বেশ কিছুদিন রাজধানীর ধানমন্ডির একটি অত্যন্ত বিলাসবহুল ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিলেন। এই ফ্ল্যাটটি তিনি নিজের অবৈধভাবে উপার্জিত কালো টাকা দিয়ে কিনলেও ধরা পড়ার ভয়ে অত্যন্ত চালাকি করে এক নিকট আত্মীয়ের নামে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। তার মনে হয়েছিল সেখানে তাকে কেউ হ্যারিকেন দিয়ে খুঁজলেও খুঁজে পাবে না। কিন্তু ধানমন্ডির সেই গোপন আস্তানায় মুরাদের প্রতিটি সেকেন্ড ছিল চরম আতঙ্কে। ক্ষমতার সেই দাপট আজ উধাও, এখন শুধু বেঁচে থাকার আকুতি। দরজায় সামান্য কড়া নাড়লেই তার মনে হতো এই বুঝি আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে গেল। নিজের ব্যবহৃত সব পুরনো মোবাইল নম্বর তিনি অনেক আগেই বন্ধ করে দিয়েছিলেন। ট্র্যাকিং থেকে বাঁচতে তিনি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতেন বিদেশি রোমিং সিম। শোনা যায় দিনের আলোতেও তিনি ভয়ে জানালার পর্দা সরাতেন না। সারাদিন ঘামের মধ্যে এক অজানা বিভীষিকা নিয়ে বসে থাকতেন। আর যখনই পালানোর জায়গা বদল করার প্রয়োজন হতো, তিনি বেছে নিতেন গভীর রাতের ঘুটঘুটে অন্ধকারকে। কালো গ্লাস লাগানো দামি গাড়িতে করে তিনি চুপি চুপি এক জায়গা থেকে অন্য জায়গায় সরতেন, যাতে কেউ তাকে চিনে না ফেলে। তবে এখানে একটি বড় রহস্য লুকিয়ে আছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তাকে এই মহাবিপদের দিনেও ছায়া দিয়ে যাচ্ছিল। অতীতে এই কর্মকর্তারা মুরাদের কাছ থেকে অনেক অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে নিজেদের পকেট ভারী করেছিল। সেই ঋণের বোঝা টানতেই তারা মুরাদকে পুলিশের প্রতিটি মুভমেন্ট এবং গোপন খবর দিয়ে সাহায্য করছিল। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র আর প্রশাসনের ভেতরের কতিপয় মাস্টারমাইন্ডের কারণেই মুরাদ বেশ কিছুদিন ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছিলেন। কিন্তু প্রশ্ন ছিল, মুরাদ কি দেশের ভেতরেই কোথাও লুকিয়ে থাকবেন, নাকি চিরতরে হাওয়া হয়ে যাবেন? প্রথমে তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলেন। হয়তো ভেবেছিলেন পরিস্থিতি একটু শান্ত হলে আবার নতুন কোনো খোলস পাল্টে গলাবাজি শুরু করবেন। কিন্তু যখন দেখলেন তার সব সাজানো গুটি একেবারে লেজে গোবরে হয়ে গেছে এবং তাকে বাঁচানোর মতো আর কেউ অবশিষ্ট নেই, তখনই তিনি লেজ গুটিয়ে চূড়ান্ত পালানোর সিদ্ধান্ত নেন। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন দম্ভের সেই প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুরাদ হাসান বুঝতে পেরেছিলেন বাংলাদেশের মাটিতে তার পায়ের নিচে আর কোনো মাটি অবশিষ্ট নেই। সর্বশেষ পাওয়া অত্যন্ত নির্ভরযোগ্য এবং পাকা খবর অনুযায়ী এই কালপিট লোকটা রাতের আধারে অবৈধ সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছেন। তার এই পলায়নের দৃশ্যটা একবার ভাবলে পরিষ্কার হয়ে যায় যে ক্ষমতার দাপট আসলে কতটা ঠুনকো। যে লোকটা একদিন লাইভ ক্যামেরার সামনে বসে সিংহের মতো গর্জন করতেন, বড় বড় গলায় আওয়াজ তুলতেন, তিনিই কিনা চোরের মতো মুখ লুকিয়ে বর্ডার পার হলেন। জানা যায় ভারতে আশ্রয় নেওয়ার পর সেখান থেকেও তিনি অন্য কোনো দেশে পালানোর জন্য এখন মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সময়ের জবাব যে কতটা ভয়াবহ হতে পারে, মুরাদ হাসানের বর্তমান করুণ পরিণতি তার সবচেয়ে বড় আর জ্বলজ্জন্ত প্রমাণ। যে তারেক রহমানকে তিনি দেশে ফিরিয়ে এনে নিজের হাতে থাপ্পড় মেরে সাইজ করার খোয়াব দেখতেন, আজ সেই তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জননন্দিত। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন দেখি গত ডিসেম্বরে তারেক রহমান তার পরিবার সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরে আসেন। এরপর 30শে ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর পুরো দেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসে। সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে 12ই ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে বিএনপি 219টি আসন নিয়ে এক বিশাল জয়লাভ করে। আর জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। অন্যদিকে ব্যারিস্টার জাইমা রহমানও আজ অত্যন্ত শক্ত হাতে দলের ভবিষ্যতের হাল ধরার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন। আর সেই গলাবাজ মুরাদ আজ কোথায় পড়ে আছে? তিনি আজ বিচারের ভয়ে থরথর করে কাঁপছেন আর অন্য দেশে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একেই হয়তো বলে সময়ের দাঁত ভাঙা জবাব। এক সময়ের প্রতাপশালী মন্ত্রী আজ ফেরারি আসামি হিসেবে চরম বেইজ্জতি আর অপমান হজম করছেন।
বাংলার মানুষ আজ নিজের চোখে দেখছে কিভাবে একজন অহংকারীকে ইতিহাস মাটিতে ধরাশায়ী করে দেয়। এই উচিত শিক্ষা আর ঝামা ঘষা পরিণতি প্রমাণ করে যে ক্ষমতার গরম কখনোই সারা জীবন থাকে না। যে গর্ত তিনি অন্যের জন্য খুঁড়েছিলেন, আজ সেই গর্তেই তিনি নিজে চরমভাবে আটকে গেছেন। ঈদের এই টানা ছুটির ভেতরে যখন দেশের মানুষ নতুন সরকারের অধীনে খুব শান্তিতে আর আনন্দে উৎসব পালন করছে, তখন মুরাদ হাসান হয়তো বিদেশের মাটিতে বসে নিজের এই কানমোলা খাওয়ার মতো পরিণতির জন্য কপাল চাপড়াচ্ছেন। মুরাদ হাসান ভেবেছিলেন তার মাথার ওপরের শক্ত হাত তাকে সারা জীবন রক্ষা করবে। তিনি ভুলে গিয়েছিলেন জনগণের হাত সব হাতের চেয়ে শক্তিশালী। আজ তার সেই মাস্টারমাইন্ড পরিকল্পনা ধুলোয় মিশে গেছে। তার সেই দামি চশমা আর চকচকে টাক আজ আর কাউকে ভয় দেখাতে পারে না, বরং তা এখন ঘৃণার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটি কুরুচিপূর্ণ শব্দ আজ তার নিজের বিরুদ্ধেই সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আদালতে সংরক্ষিত। তারেক রহমানের এই বিশাল উত্থান আর মুরাদের এই ইঁদুরের মতো পতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট শিক্ষণীয় অধ্যায়। যারা ক্ষমতার চেয়ারে বসে ধরাকে সরা জ্ঞান করেন, যারা নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেন, মুরাদ হাসানের এই ফেরারি জীবন তাদের জন্য এক চরম সতর্কবার্তা। ষড়যন্ত্রের জাল যত শক্তই হোক না কেন, সত্যের আলোতে তা ছিন্ন ভিন্ন হতে বাধ্য। পর্দার আড়ালের সব কুশীলবদের মুখোশ আজ উন্মোচিত।